আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো। বাচ্চা হওয়ার পর স্বামী-স্ত্রীর সম্পর্কটা কি আর আগের মতো থাকে? যে সম্পর্কটায় আগে ছিল শুধু ভালোবাসা, বোঝাপড়া, সেখানে হঠাৎ করেই কেমন যেন একটা উম বিরক্তি, একটা চাপা টেনশন চলে আসে। আজকের আলোচনায় আমরা এই কঠিন কিন্তু খুব বাস্তব সময়টা নিয়েই কথা বলব। আর এই আলোচনার জন্য আমাদের হাতে একটা অসাধারণ সোর্স আছে। জ্যান্সি ডানের লেখা একটা বইয়ের সারাংশ। নামটাই বেশ চমকে দেওয়ার মতো, হাউ নট টু হেট ইয়োর হাজব্যান্ড আফটার কিডস। নামটা শুনে যতটা মজার মনে হচ্ছে, বইটা কিন্তু ততটাই সিরিয়াস আর ভীষণ সৎ। লেখিকা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আর বিশেষজ্ঞদের পরামর্শ দিয়ে দেখিয়েছেন কিভাবে এই কঠিন সময়টা পার করা যায়। আমাদের আজকের লক্ষ্য হলো এই বইটার গভীরে গিয়ে সেই বাস্তবসম্মত কৌশলগুলো খুঁজে বের করা। আমরা দেখব নতুন বাবা মায়েরা ঠিক কি কি সমস্যার মুখোমুখি হন আর কিভাবে তারা আবার একে অপরের পার্টনার হয়ে উঠতে পারেন, মানে শুধু বাচ্চার বাবা মা হিসেবে নয়। একদম। আর প্রথমেই বলে রাখা ভালো, এই অনুভূতিটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, বরং এটাই হয়তো স্বাভাবিক। হঠাৎ করে জীবনে একজন নতুন মানুষ আসে, যার সমস্ত দায়িত্ব নিতে হয়। ঘুমের অভাব, সারাক্ষণ দুশ্চিন্তা, আর তার উপর ঘরের কাজের চাপ, সব মিলিয়ে পরিস্থিতিটাই তো বদলে যায়। আর সবচেয়ে বড় সমস্যাটা হয়, আমার মনে হয়, দায়িত্ব ভাগাভাগি নিয়ে। কে কোনটা করবে, কার উপর বেশি চাপ পড়ছে, এই ছোট ছোট বিষয়গুলোই জমতে জমতে একটা বড় ক্ষোভের পাহাড়ে পরিণত হয়। লেখিকা এই বইতে কোনো রাগঢাক না করেই এই কঠিন সত্যটাই তুলে ধরেছেন। তাহলে চলুন একদম সমস্যার গোড়া থেকে শুরু করি। বইটার মূল বিষয়টাই হলো লেখিকার নিজের একটা উপলব্ধি। উনি বলছেন উনি আর ওর স্বামী টম দুজনেই বাইরে কাজ করেন, কিন্তু দিনের শেষে বাড়ির আর বাচ্চার প্রায় সমস্ত দায়িত্ব যেন ওনুরই। মানে ডিফল্ট ম্যানেজার। হ্যাঁ, ঠিক তাই। ডিফল্ট ম্যানেজার মানে কে ডাক্তার দেখাবে, ডায়পার শেষ হয়ে গেলে কে কিনবে, রাতে বাচ্চা কাঁদলে কে উঠবে, এই সব কিছুর দায়িত্ব যেন তারই। আর এই অসম দায়িত্ব থেকে তার মধ্যে একটা চাপা ক্ষোভ, একটা আনস্পোকেন রেজ তৈরি হতে থাকে, যেটা হয়তো মুখে বলা যায় না, কিন্তু ভেতরে ভেতরে পুড়িয়ে মারে। বইটাতে একটা খুব সাধারণ কিন্তু দারুণ একটা উদাহরণ আছে। লেখিকা এক পারিবারিক দাওয়াতে গিয়ে দেখেন তার বোন হিদার তার স্বামী রবের উপর প্রচণ্ড রেগে আছেন। কারণটা কি? কারণ রব ছুটির দিনে আরাম করে সোফায় বসে টিভি দেখছেন, আর হিদার একা হাতে সব কাজ সামলাচ্ছেন। এটা তো প্রায় প্রত্যেক বাড়ির গল্প। একদম। এই দৃশ্যটা পড়ার পর মনে হয়, আরে, এটা তো আমার বাড়িরও গল্প। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে বুঝিয়ে দেয় সমস্যাটা কতটা গভীর। এর পেছনে একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। এটাকে বলা যেতে পারে সিলেক্টিভ অ্যাটেনশন, বা বেছে বেছে মনোযোগ দেয়া। ব্যাপারটা এমন নয় যে পুরুষরা ইচ্ছে করে কাজ এড়িয়ে যান। অনেক সময় তারা ওই ছোট ছোট কাজগুলোকে রেজিস্টারই করেন না। যেমন ধরুন, ময়লার ঝুড়িটা যে ধরে গেছে, বা বেসিনে যে প্লেট জমে আছে, এই বিষয়গুলো নারীদের চোখে যতটা সহজে পড়ে, পুরুষদের ক্ষেত্রে হয়তো ততটা নয়। তাদের মনোযোগ থাকে হয়তো বড় কোনো দায়িত্বের দিকে, যেমন বিল দেওয়া বা গাড়ি সারানো। ফলে দৈনন্দিন জীবনের এই খুঁটিনাটি কাজগুলো অদৃশ্যই থেকে যায়। আর সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি। তার মানে এটা ইচ্ছাকৃত অবহেলা নয়, বরং মনোযোগের পার্থক্য। কিন্তু বইটাতে তো আরেকটা দারুণ ধারণার কথাও বলা হয়েছে, যেটা আমার কাছে খুব অবাক করার মতো লেগেছে। ম্যাটার্নাল গেটকিপিং, মানে মায়েরা নিজেরাই নাকি স্বামীদের দূরে সরিয়ে দেন। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ম্যাটার্নাল গেটকিপিং মানে হল মায়েরা অনেক সময় নিজেদের অজান্তে একটা অদৃশ্য দেয়াল তুলে দেন। তারা চান সবকিছু যেন একদম নিখুঁত হয়। যেমন বাবা হয়তো বাচ্চাকে জামা পরাচ্ছেন, কিন্তু মায়ের পছন্দ হচ্ছে না। তিনি হয়তো বলে উঠলেন, ছাড়ো, আমিই করে দিচ্ছি, তুমি ঠিকভাবে পারো না। ও আচ্ছা। কিংবা ধরুন, বাবা হয়তো বাচ্চাকে খাওয়াতে গিয়ে একটু এদিক ওদিক করলেন, আর মা সঙ্গে সঙ্গে দায়িত্বটা নিজের হাতে তুলে নিলেন। মানে ভালো করতে গিয়েই আসলে খারাপ করা হচ্ছে। ঠিক তাই। এই ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমে বাবার কাছে একটা বার্তা পৌঁছায়, এই কাজটা তোমার নয়, বা তুমি এটা করার যোগ্য নও। ধীরে ধীরে বাবা অংশগ্রহণের আগ্রহ হারিয়ে ফেলেন। তার আত্মবিশ্বাস কমে যায়। তিনি ভাবতে শুরু করেন, আমি তো কিছুই ঠিকমতো করতে পারি না, তার চেয়ে বরং ওই করুক। আর মা তখন একা সব দায়িত্ব সামলাতে গিয়ে আরও বেশি ক্লান্ত আর বিরক্ত হয়ে ওঠেন। এটা একটা দুষ্ট চক্রের মতো কাজ করে। মা একদিকে অভিযোগ করেন যে স্বামী সাহায্য করে না, আবার অন্যদিকে তাকে সাহায্য করার সুযোগও দেন না। তার মানে সমস্যাটা দ্বিমুখী।
একদিকে যেমন দায়িত্ব নেওয়ার মানসিকতার অভাব আছে, তেমনি অন্যদিকে অতিরিক্ত নিয়ন্ত্রণের একটা প্রবণতাও কাজ করছে। তাহলে এই জটিল চক্র থেকে বের হওয়ার উপায় কি? বইয়ে লেখিকা আর তার স্বামী টম তো একটা বড় পদক্ষেপ নিয়েছিলেন। হ্যাঁ, তারা একজন কাপলস থেরাপিস্টের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন, টেরি রিয়েল। যদিও আমাদের সমাজে কাপলস থেরাপির কথা শুনলেই অনেকে আঁতকে ওঠেন। সবার ধারণা সম্পর্কটা বুঝি শেষ পর্যায়ে চলে গেছে, তাই থেরাপিস্টের কাছে যেতে হচ্ছে। কিন্তু বইটাতে একটা গবেষণার কথা বলা হয়েছে যা বেশ ভয়ঙ্কর। সেখানে দেখা গেছে তীব্র দাম্পত্য কলহ আমাদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে, এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দেয়। একদম। আর সেই থেরাপিস্ট টেরি রিয়েলের মূল পরামর্শটা ছিল খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। তিনি বলেছিলেন, তোমরা ঠিক হতে চাও নাকি সুখী হতে চাও? মানে দাম্পত্য সম্পর্কটা কোনো যুদ্ধক্ষেত্র নয় যেখানে প্রমাণ করতে হবে কে ঠিক আর কে ভুল, বরং এটাকে একটা টিম হিসেবে দেখতে হবে। সমস্যাটা স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে নয়, সমস্যাটার বিরুদ্ধে স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে লড়তে হবে। ইউ ভার্সেস মি নয়, আস ভার্সেস দ্য প্রবলেম। এই আইডিয়াটা দারুণ, কিন্তু ঝগড়ার মুহূর্তে তো এই তত্ত্বকথা মনে থাকে না। তখন এটা বাস্তবে প্রয়োগ করা যায় কিভাবে? যোগাযোগের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কৌশলের কথা বলা হয়েছে? অবশ্যই। রিয়েল দুজনের জন্যই কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছিলেন। স্বামীর জন্য বলেছিলেন, স্ত্রীর কথা শুধু কানে শুনলে হবে না, মন দিয়ে শুনতে হবে। এটাকে বলে অ্যাক্টিভ লিসনিং। মানে স্ত্রী যখন কিছু বলছেন তখন ফোন দেখা বা অন্য কাজ করা নয়, বরং তার চোখের দিকে তাকিয়ে তার অনুভূতিটা বোঝার চেষ্টা করা। তার অভিযোগকে উড়িয়ে না দিয়ে বলা, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। আর স্ত্রীর জন্য পরামর্শ ছিল নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করা, চিৎকার বা অপমান না করে শান্তভাবে নিজের অনুভূতির কথা বলা। এই যোগাযোগের কৌশলটা কিন্তু আরেকজন বিখ্যাত গবেষকের কাজের সাথে খুব মিলে যায়, জন গটম্যান। বইটাতেও তার কথা আছে। তিনি কয়েক দশক ধরে দম্পতিদের উপর গবেষণা করে কিছু ভয়ঙ্কর বিপদের সংকেত, মানে 4 হর্সম্যান অব দি অ্যাপোক্যালিপস এর কথা বলেছেন। হ্যাঁ, গটম্যানের কাজটা অসাধারণ। তিনি বলেন 4টি আচরণ যে কোনো সম্পর্কের জন্য বিষের মতো কাজ করে। প্রথমটা হল সমালোচনা বা ক্রিটিসিজম। এটা সাধারণ অভিযোগ নয়, বরং সঙ্গীর চরিত্রকে আক্রমণ করা। যেমন, তুমি বাসন মাজনি, এটা একটা অভিযোগ, কিন্তু তুমি একটা অলস, কোনোদিন কোনো কাজ করো না, এটা সমালোচনা। একদম ঠিক ধরেছেন। দ্বিতীয়টা হল আত্মপক্ষ সমর্থন বা ডিফেন্সিভনেস। সঙ্গী কোনো অভিযোগ করলে সেটা শোনার বদলে পাল্টা যুক্তি দেওয়া বা নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করা। আর তৃতীয়টা, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, হ্যাঁ, তৃতীয়টা, এবং আমার মতেও খুব ক্ষতিকর, হল অবজ্ঞা বা কন্টেম্পট। এটা হল সঙ্গীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা বা চোখে মুখে একটা তাচ্ছিল্যের ভাব ফুটিয়ে তোলা। গটম্যানের মতে এটাই ডিভোর্সের সবচেয়ে বড় নির্দেশক। আর চতুর্থটা হলো চুপ করে যাওয়া বা স্টোন ওয়ালিং, অর্থাৎ কথা বলাই বন্ধ করে দেওয়া, একটা দেয়াল তুলে দেওয়া। বাপরে, এই 4টে জিনিস তো প্রায় সব ঝগড়াতেই কম বেশি থাকে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? গটম্যান কি কোনো সমাধানের কথা বলেছেন? হ্যাঁ, তিনি এই বিষগুলোর প্রতিষেধকের কথাও বলেছেন। সমালোচনার প্রতিষেধক হল আমি দিয়ে বাক্য শুরু করা বা আই স্টেটমেন্টস। যেমন, তুমি কখনোই সাহায্য করো না বলার বদলে বলা, যখন দেখি সব কাজ আমাকে একাই করতে হচ্ছে তখন আমার খুব একা আর ক্লান্ত লাগে। হ্যাঁ, এতে দোষারোপটা কমে আসে। ঠিক, আত্মপক্ষ সমর্থনের বদলে দায়িত্ব স্বীকার করা, এমনকি আংশিকভাবে হলেও। আর অবজ্ঞার বদলে সঙ্গীর প্রতি শ্রদ্ধা আর প্রশংসার একটা সংস্কৃতি তৈরি করা। ছোট ছোট কাজের জন্য ধন্যবাদ দেওয়া, যেমন বাচ্চাটাকে আজ তুমি যেভাবে সামলেছ সেটা দেখে খুব ভালো লাগলো। আর ঝগড়ার পর সম্পর্কটা স্বাভাবিক করার জন্য ছোট ছোট চেষ্টা করা, যাকে বলে রিপেয়ার অ্যাটেম্পট। একটা ছোট্ট সরি বলা। হ্যাঁ, বা একটা হালকা রসিকতা, এগুলোই ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে সাহায্য করে। বাহ, দারুণ কিছু কৌশল। তাহলে তত্ত্বীয় আলোচনা থেকে এবার একটু দৈনন্দিন জীবনের যুদ্ধক্ষেত্রগুলোর দিকে যাওয়া যাক। আর সেখানে সবার আগে আসে ঘরের কাজ। বইয়ের একটা অধ্যায়ের শিরোনামই তো ছিল রেজ অ্যাগেন্স্ট দ্য ওয়াশিং মেশিন। নামটা শুনলেই পরিস্থিতিটা বোঝা যায়। ঠিক। আর এখানে সমস্যাটা শুধু কে কটা কাজ করল সেটা নয়। আসল সমস্যা হল অদৃশ্য মানসিক ভার বা মেন্টাল লোড।
এর একটা চমৎকার উদাহরণ দেওয়া যায়। ধরুন, বাড়িতে একটা ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। দৃশ্যমান কাজ কি? রান্না করা, টেবিল সাজানো। কিন্তু এর পেছনের অদৃশ্য কাজগুলো কি? মেনু ঠিক করা, কি কি লাগবে তার লিস্ট বানানো, দোকানে গিয়ে সেগুলো কেনা, কে নিরামিষ খায় বা কার কোন খাবারে অ্যালার্জি আছে সেটা মনে রাখা। এই পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্বটাকেই বলে মেন্টাল লোড। আর এই ভারটা ঐতিহাসিকভাবে নারীদেরই বহন করতে হয়। স্বামী হয়তো সাহায্য করতে রাজি, হ্যাঁ, রাজি, কিন্তু তাকে বলে দিতে হবে কি করতে হবে। এই বলে দেওয়ার দায়িত্বটাই একটা বিরাট চাপ। এই মেন্টাল লোডের বিষয়টা দারুণভাবে ব্যাখ্যা করলেন। আর ঘরের কাজের প্রসঙ্গে বইটাতে কিন্তু বাচ্চাদের ভূমিকা নিয়েও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আজকালকার বাচ্চারা নাকি আগের প্রজন্মের থেকে অনেক কম ঘরের কাজ করে। এটা একটা খুবই সময়োপযোগী পর্যবেক্ষণ। বাবা মায়েরা হয়তো ভাবেন বাচ্চারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক, তাদের কাজ করতে হবে না। কিন্তু এর ফলে অজান্তেই আমরা তাদের ক্ষতি করছি। যে বাচ্চারা ছোট থেকে ঘরের কাজে অংশ নেয়, তাদের মধ্যে সহানুভূতি, দায়িত্ববোধ এবং পরিশ্রম করার মানসিকতা তৈরি হয়। তারা বুঝতে শেখে যে একটা পরিবার সবার মিলিত প্রচেষ্টায় চলে। এর জন্য তো বিশাল কিছু করার দরকার নেই, তাই না? একদমই না। নিজের খাওয়ার প্লেটটা ধুয়ে রাখা, নিজের ঘর গোছানো বা জামা কাপড় ভাঁজ করে রাখা, এই ছোট ছোট অভ্যাসগুলোই তাদের ভবিষ্যতের জন্য তৈরি করে দেয়। ঘরের কাজের পর আরেকটা বড় চ্যালেঞ্জ হলো ছুটির দিন বা সপ্তাহান্ত। আজকাল তো ছুটির দিনগুলো আরও বেশি ক্লান্তিকর মনে হয়। বাচ্চার হাজারটা ক্লাস, সামাজিক অনুষ্ঠান, কেনাকাটা এসব করতে গিয়ে নিজেদের জন্য আর কোনো সময় থাকে না। ঠিক, সপ্তাহান্তগুলো এখন আর বিশ্রামের দিন নেই, বরং একটা চেকলিস্ট পূরণ করার দিনে পরিণত হয়েছে। এর থেকে বের হওয়ার জন্য বইটাতে একটা দারুণ পরামর্শ আছে: সচেতনভাবে পরিকল্পনা করা। শুক্রবার রাতে স্বামী স্ত্রী মিলে 5 মিনিট বসে ঠিক করে নেওয়া যেতে পারে এই সপ্তাহান্তে জরুরি কাজ কি কি আছে, আর কিছুটা আরাম বা মজা করার জন্য কি করা যায়। কাজগুলো ভাগ করে নেওয়া যেতে পারে। যেমন, একজন যদি বাচ্চাদের নিয়ে সকালে পার্কে যায়, অন্যজন সেই সময়ে নিজের পছন্দের কোনো কাজ করতে পারে। মানে সপ্তাহান্তটাকে স্রোতে গা ভাসিয়ে না দিয়ে একটু পরিকল্পনা করে শুরু করা। একদম, যাতে দিন শেষে ক্লান্তি নয়, বরং একটা পরিতৃপ্তি থাকে। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে যা দাঁড়ায় তা হলো বাবা মা হওয়ার পর সম্পর্কের সমীকরণ বদলে যাওয়াটা অনিবার্য। কিন্তু এর মানে এই নয় যে সম্পর্কটা খারাপ হয়ে যাবে, বরং সঠিক বোঝাপড়া আর কিছু সচেতন পদক্ষেপের মাধ্যমে এই সম্পর্ককে আরও মজবুত করে তোলা সম্ভব। এর জন্য দরকার খোলাখুলি যোগাযোগ, কাজের সমান ভাগাভাগি, আর সবচেয়ে বড় কথা হলো একে অপরকে প্রতিযোগী না ভেবে সহযোগী হিসেবে দেখা। একদম। এই বইয়ের মূল বার্তাটাই হল সম্পর্ককে ঘৃণা থেকে বাঁচানো নয়, বরং অংশীদারিত্বের অনুভূতিটাকে নতুন করে গড়ে তোলা। আর এটা একটা দ্বিপাক্ষিক প্রক্রিয়া। একজনকে হয়তো দায়িত্ব নেওয়ার জন্য আরেকটু এগিয়ে আসতে হবে, আর অন্যজনকে হয়তো সবকিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার অভ্যাস থেকে একটু সরে আসতে হবে। সঙ্গীকে বিশ্বাস করতে শিখতে হবে। সে হয়তো আপনার মতো করে কাজটা করবে না, কিন্তু সে যে করছে সেটাই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় আমরা মূলত সমস্যা সমাধান, ঝগড়া এড়ানো আর দায়িত্ব ভাগাভাগি নিয়ে কথা বললাম। অর্থাৎ সম্পর্কের নেতিবাচক দিকগুলো কিভাবে সামলানো যায় তা নিয়ে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই পুরো প্রক্রিয়ায় স্বামী স্ত্রীর মধ্যকার যে প্রেম, যে ঘনিষ্ঠতা, তার কি হয়? কেবল ঘরের কাজ আর ঝগড়া সামলে একজন দক্ষ ম্যানেজারের মতো সংসার চালানোর বাইরে গিয়ে যে ইতিবাচক অনুভূতি আর ভালোবাসা থেকে তাদের সম্পর্কটা শুরু হয়েছিল, তাকে সচেতনভাবে লালন করার উপায় কি হতে পারে? এই প্রশ্নটা রইল আমাদের শ্রোতাদের জন্য একটু ভেবে দেখার।